মানবাধিকার রক্ষায় বাংলাদেশে চলমান সংস্কারে জাতিসংঘ মহাসচিবের সন্তোষ। গুলশানে আবাসিক কার্যালয়ে মতবিনিময়, দুপুরে রাজনীতিকদের সঙ্গে আলোচনা। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারে চাপ বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। সহায়তা নিশ্চিতে গুতেরেসের প্রতিশ্রুতির প্রশংসা। বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে দেশে বেড়েছে নারী নির্যাতন, বললেন জামায়াত আমির। মাগুরায় ধর্ষণ হত্যার শিকার শিশুর কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস। লন্ডনে টিউলিপকে দেয়া ফ্ল্যাটের বিনিময়ে ঢাকায় রেহানার ফ্ল্যাট নেন ববির বন্ধু মঈন গনি। দুদকের তদন্তে নতুন তথ্য, কালো টাকা সাদা করতে ছল চাতুরির অভিযোগ। এবং রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। 6 মাস থেকে 5 বছরের কম বয়সীদের খাওয়ানো হচ্ছে ক্যাপসুল। 2 দিনের কর্মসূচিতে পাবে 2.25 কোটি শিশু। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় চলমান সংস্কার কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সকাল 9টার দিকে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয় পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। পরে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গুতেরেস। বলেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। এদিকে কিছুক্ষণ পর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকটি রাজনৈতিক দলের নেতা, সংস্কারের উদ্দেশ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন এবং এদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন জাতিসংঘ মহাসচিব। Where the UN can work with so favorable conditions, with such a wonderful hospitality, and with a strong support, as it happens in Bangladesh. And your hospitality to the UN is your absolutely outstanding hospitality that I witnessed yesterday. জাতিসংঘ মহাসচিবের তৃতীয় দিনের সফরসূচির বিস্তারিত জানাতে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, গুলশানে যেখানে জাতিসংঘের আবাসিক যে কার্যালয়, সেখান থেকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং এই রমনার যে এলাকা রয়েছে সেখানে যান চলাচল আসলে এখন নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং পুরো জায়গাটিকে আসলে সিকিউরিটি ফোর্স, আইন শৃঙ্খলা বাহিনী আসলে নিয়ন্ত্রণে নিয়েছে। সকাল 9টায় তিনি গুলশানের যেখানে জাতিসংঘের যে আবাসিক কার্যালয় ছিল সেখানে পরিদর্শনে গিয়েছিলেন এবং তিনি সেখানে আসলে তাদের যে কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেছেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা ও অন্যরা। সেখানে তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যে কোনো সংকটময় পরিস্থিতিতে আসলে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে। তিনি তার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বাংলাদেশের রাষ্ট্র গঠনে এবং বাংলাদেশের যেই সংস্কার যে প্রক্রিয়া, যে কমিশনগুলো গঠন করা হয়েছে, তিনি সেই প্রক্রিয়ার অংশকে এগিয়ে নিতে জাতিসংঘের পক্ষ থেকে আসলে যে সব ধরনের সহযোগিতা বাংলাদেশ চাইবে তার সকল কিছু তিনি সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সংস্কার কার্যক্রম চলছে তিনি আসলে তার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তিনি আশা করেছেন যে এই ধরনের যেই গণতান্ত্রিক অভিপ্রায়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হলে এখন যে রাষ্ট্র কাঠামো, যে এই সংস্কারের মধ্য দিয়ে একটি যে রাষ্ট্র কাঠামোর পজিটিভ একটি রূপান্তর ঘটবে এবং যার মধ্য দিয়ে বাংলাদেশ একটি আসলে গণতান্ত্রিক উত্তরণে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দাঁড়াবে, তিনি এই ধরনের প্রত্যাশা করেছেন। পাশাপাশি এই সংস্কার যে কার্যক্রম, সেই সংস্কার কার্যক্রমে জাতিসংঘের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন তিনি সেই সমস্ত যে বাংলাদেশের পাশে থাকার আসলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে কোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে থাকার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। তিনি এখন ইন্টারকন্টিনেন্টালের পথে গুলশান থেকে রওনা দিয়েছেন। তিনি সেখানে আসার পর এখানে কয়েকটি রাজনৈতিক দল, সংস্কারের উদ্দেশ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন, যুব প্রতিনিধি এবং বাংলাদেশের সুশীল সমাজের সাথে তিনি বৈঠকে মিলিত হবেন। তাদের সাথে বৈঠক শেষ করে তিনি বিকেল বেলায় একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন, যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ থাকবেন এবং আগামীকাল সকাল 10টার দিকে 4 দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করবেন জাতিসংঘের মহাসচিব। এই ছিল আমার কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলেন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতির প্রশংসা করেছেন বিশ্লেষকরা। তবে প্রত্যাবাসনে বিশ্ব সংস্থাটি প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারছে না দাবি করে মিয়ানমারের ওপর বৈশ্বিক চাপ বাড়ানোর পরামর্শ তাদের। সেই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারেরও আহ্বান বিশ্লেষকদের। শফিকুজ্জামান রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখের বেশি রোহিঙ্গার একজনকেও গেল ৮ বছরে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো সম্প্রতি দেশটি চলমান সংঘাতের মুখে অনুপ্রবেশ করেছে আরও প্রায় লাখখানেক। এই অবস্থায় প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। দুশ্চিন্তার বোঝা আরও ভারী হয়েছে জনগোষ্ঠীটির জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসায়। এই অবস্থায় জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা। সংকট সমাধানে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জোর দিয়ে অ্যান্তোনিও গুতেরেস জানান, বাস্তুচ্যুতদের ফেরত পাঠানোর আগে মিয়ানমারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতির প্রশংসা করেছেন বিশ্লেষকরা। রোহিঙ্গাদের বড় সমস্যা হচ্ছে তাদের যে খাদ্য সাহায্য থেকে শুরু করে সেটি ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে এবং জাতিসংঘের মহাসচিব নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের মহাসচিব অত্যন্ত সংবেদনশীল এবং উনি রোহিঙ্গা সংকটের ব্যাপারে, রোহিঙ্গাদের ব্যাপারে উনি ভীষণভাবে সিম্প্যাথেটিক। তারা বলছেন, জাতিসংঘ মহাসচিবের প্রত্যক্ষ পরিদর্শনের পর গতি পেতে পারে প্রত্যাবাসন প্রক্রিয়া। তবে রাখাইনে আরাকান আর্মির আধিপত্য আর রাজ্যটি ঘিরে ভূ রাজনীতি, সে পথ সহজ হবে না বলেও মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। রাখাইনের নিরাপত্তা এখন সদূরের বিষয় হয়ে যাচ্ছে, যেহেতু সেখানে চীন, ভারত এবং আমেরিকার স্বার্থ নিয়ে একটা সংঘাতের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। রোহিঙ্গাদের নিজ ভূখণ্ডে ফেরত পাঠাতে একদিকে মিয়ানমারের উপর বৈশ্বিক চাপ বাড়ানো, অন্যদিকে ঢাকা নেপিদো দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। জাতিসংঘের মাধ্যমে প্রস্তাব পাশাপাশি বিভিন্ন দেশ তারা ইন্ডিভিজুয়াল ও শক্তিশালী অবস্থান নিতে পারে, যাতে করে মিয়ানমারকে বাধ্য করা হয় যে এই রোহিঙ্গাদেরকে তারা প্রত্যাবাসনের ব্যাপারে আগ্রহী হবে এবং তাদেরকে নিয়ে যাবে। অন্য পক্ষ, দ্বিতীয় তৃতীয় পক্ষের মাধ্যমে এই সমস্যার সমাধানের জন্য বেশি করে প্রয়াসী হয়েছে। বাট আমার মতে সেখানে দ্বিপাক্ষিক যেই কূটনীতি, দ্বিপাক্ষিক যে সম্পর্কের উন্নয়নের মাধ্যমে এই সমস্যা, এই রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টাকে আমরা এগিয়ে নিচ্ছি না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈশ্বিক গ্রহণযোগ্যতা সংকট সমাধানে ভূমিকা রাখবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে দেশে নারী নির্যাতন বেড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরার সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধর্ষণ হত্যার শিকার শিশু আসিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথা বলেন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা উচিত বলেও মনে করেন তিনি। পরে আসিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর আগে শিশু আসিয়ার কবর জিয়ারত করেন শফিকুর রহমান। এছাড়া বাড়িতে গিয়ে ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় আসিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জামায়াত আমির। ঘরে ঘরে আজকে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমেই আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সব কিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, এটা আমরা চাই। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে দেখা মিলল সাপের। লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহারে তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে অনিয়মের অজানা তথ্য। টিউলিপকে দেওয়া উপহারের বিনিময়ে ঢাকায় শেখ রেহানার কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন ববির উকিল বন্ধু ব্যারিস্টার মঈন গনি। দুদক মনে করে কালো টাকা সাদা করতে এমন কৌশলের আশ্রয় নিয়েছিল শেখ হাসিনা পরিবার। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচার ইস্টার্ন ভিলার ২০৬ নম্বর ফ্ল্যাট। এখনও রেজিস্ট্রেশন নথিতে ফ্ল্যাটটির মালিকানায় আছেন শেখ রেহেনা সিদ্দিক। এই বাড়িটি সহ একাধিক প্লট ফ্ল্যাট জব্দ করতে যাচ্ছে দুদক। স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা রূপা বেহাত না হতে পারে, সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটির ভাড়া আদায় সহ সার্বিক বিষয় দেখভাল করেন ব্যারিস্টার মঈন গনি। বাসার কেয়ারটেকার বলছে, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মঈন গনিকে হস্তান্তর করেছেন শেখ রেহেনা। তো ম্যাডামের ফ্ল্যাট
তো আপনারা কিভাবে কাজ করতেছেন, কি অবস্থা? এটা তো এখন ব্যারিস্টার মঈন গনি স্যারকে পাওয়ার এনে দিচ্ছে। তো ভাড়া টাকা কাকে দিতেন আপনি নিয়ে? আমি যতটুকু জানতাম যে মঈন গনি নামে একজনকে নিয়ে নিতাম, ওনার শ্বশুরের কোম্পানিতে জব করতাম। কে এই ব্যারিস্টার মঈন গনি? দুদকে বিভিন্ন সূত্র থেকে আসা তথ্য বলছে মঈন গনি ছিলেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বন্ধু, আর সেই সুবাদে এই আইনজীবী বিগত আওয়ামী লীগ সরকারের আইনি পরামর্শক হিসেবে কাজ করতেন, পাশাপাশি বাগিয়ে নিয়েছেন নানা সুযোগ সুবিধা। কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহার সহ তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। তথ্য বলছে 2009 সালে উত্তর লন্ডনে ফ্ল্যাটটি টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিককে উপহার দিয়েছিলেন মঈন গনি, যা ব্যবহার করতেন টিউলিপ। একইভাবে লন্ডনে আরও একটি ফ্ল্যাট উপহারের পিছনে মঈন গনির যোগসূত্র পেয়েছে দুদক। শেখ হাসিনা পরিবারের অবৈধ সম্পদ অর্জনে কারা কিভাবে জড়িত তা খতিয়ে দেখছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন একাধিক প্লট ফ্ল্যাট থাকার পরও নানা ছলচাতুরির আশ্রয় নিয়েছে পরিবারটি। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, তারপরে আপনার শেখ রেহানার বাড়ি, সবার নামেই তো বাড়ি আছে। আর বাড়ি না হলে আরেকটা শয়তানিক বুদ্ধি একটা আছে, সেটা হলো আমি আরেকজনকে দান করে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। তো তুমি নিজে নিঃস্ব হয়ে দান করে দিয়ে তখন তুমি আরেকটা প্লট নিবা, এটা তো একটা পেপার ওয়ার্ক, এটা গেম একটা, এটা তো মানুষকে চোখে ধুলে দেওয়ার মতো। সম্প্রতি হাসিনা পরিবারের 7টি প্লট ফ্ল্যাট ও 124টি ব্যাংক হিসাব জব্দ করে দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাজার দরের খবর। রমজানের শুরু থেকেই সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে আপেল, কমলা, আনারস সহ বিভিন্ন ধরনের ফল 2 সপ্তাহ পার হলেও দাম কমেনি, বরং গত সপ্তাহের তুলনায় 30 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে সব ফলের দাম। তবে স্বস্তি ছড়াচ্ছে তরমুজ, আনারস, পেয়ারার মতো দেশি ফল। রমজানের শুরু থেকেই চড়া ফলের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে দেশি ফলের দাম নিয়ন্ত্রণে এলেও উত্তাপ ছড়াচ্ছে আপেল, কমলা, আনারস সহ আমদানি করা ফল। রমজানের সবচেয়ে বেশি চাহিদা থাকে রসালো ফল তরমুজের। গত সপ্তাহে কেজি প্রতি 60 টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম নেমেছে 45 টাকায়। প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 90 এবং 50 টাকায় পাওয়া যাচ্ছে একটি আনারস। কমতির তালিকায় আরও আছে মালটা। গেল সপ্তাহে 300 টাকায় বিক্রি হওয়া মালটা কেজিতে 40 টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে 260 টাকায়। দাম ঊর্ধ্বমুখী ফলের মধ্যে আছে আপেল, আঙুর ও আনার। এর মধ্যে আপেল গত সপ্তাহে 320 টাকায় বিক্রি হলেও বর্তমান দাম 350 টাকা। একই সময়ে কেজিতে 100 টাকা বেড়েছে কালো আঙুরের দাম, বিক্রি হচ্ছে 550 টাকায়। সাদা আঙুরের দাম 30 টাকা কমে বিক্রি হচ্ছে 320 টাকায়। আর 450 টাকার আনার সপ্তাহ ব্যবধানে বিক্রি হচ্ছে 550 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বন্দরের পর এবার কাস্টম, পেট্রোলিয়াম কর্পোরেশন এবং শিপিং কর্পোরেশন সহ সেবা গ্রহণকারী সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আয়ের হিস্সা দাবি করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 1% হারে হিস্সার দাবি থাকলেও প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ন্যায্য পাওনা বুঝে নিতে চান সিটি মেয়র। বছরে চট্টগ্রামকে কেন্দ্র করে সরকারি সংস্থাগুলোর লাখো কোটি টাকা রাজস্ব আদায় করলেও সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স পেয়েছে মাত্র 79 কোটি টাকা। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% হিসেবে চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে 1 লাখ কোটি টাকার বেশি লেনদেন হয়। শুধু বন্দর কিংবা কাস্টম হাউস নয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মতো সরকারি অনেক সংস্থা চট্টগ্রাম কেন্দ্রিক কার্যক্রম চালিয়ে শত কোটি টাকা আয় করছে। তার বিপরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরের বাজেট ছিল মাত্র 1981 কোটি টাকার। সিটি কর্পোরেশন পর্যাপ্ত ফান্ড নেই। এই ফান্ড যদি পায়, যদি সবার সহযোগিতা পায়, তাহলে ড্রেনেজ থেকে নর্দমা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা থেকে শুরু করে রাস্তা সংস্কার সবই কিছুই সম্ভব। পর্যাপ্ত বরাদ্দর অভাবে উন্নয়ন কাজ করতে গিয়ে প্রায় হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনকে। তবে নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ন্যায্য হিস্সা আদায়ের ক্ষেত্রে আর কোনো ছাড় দিতে রাজি নয় ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ করে বন্দর, কাস্টম
এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সেবা গ্রহীতা সবগুলো সংস্থার সঙ্গে ন্যায্য হিস্সা নিয়ে আলোচনায় বসতে চান তিনি। কাস্টমস আছে, পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, অন্য অন্য যেসব সংস্থা আমরা এগুলি দেখছি যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে আছে এবং যাদের কাছ থেকে আমরা কর পাচ্ছি না, অবশ্যই তাদের কাছ থেকে আমরা আমাদের ন্যায্য কর দাবি করব। আপাতত হোল্ডিং ট্যাক্স হিসেবে পৌর কর পরিশোধ করলেও ন্যায্য হিস্সা সংক্রান্ত চিঠি পেলে নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত কার্যকরের কথা বলছে সরকারি প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশনের যদি কোনো মাসুল থাকে অথবা কোনো হোল্ডিং ট্যাক্স জাতীয় কোনো বিষয় থাকে, সেটা নিশ্চয়ই এটা আইনগতভাবে যথাযথ প্রক্রিয়ায় এটা পরিশোধ করা হয়। এখন সিটি কর্পোরেশন যদি এর বাইরে অন্য কোনো হিস্সা চেয়ে থাকে তাহলে সেটা তাদের চিঠি পাওয়ার পরে এটা আইনগত বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বছরে হোল্ডিং ট্যাক্স আদায় হয় 200 কোটি টাকা। 1990 সালে সিটি কর্পোরেশন রূপ পেয়েছিল এই চট্টগ্রাম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নানা জটিলতায় কাঙ্ক্ষিত নাগরিক সেবা পায়নি এই নগরের বাসিন্দারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দেওয়া হবে আগামীকাল। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের রোববারের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। এর আগে এই মামলায় 2021 সালের দেয়া রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে গেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত 25 ফেব্রুয়ারি জানায় কারা কর্তৃপক্ষ। সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী ইপিআই কেন্দ্রে চলছে এই ক্যাম্পেইন। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 2,26,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রমজান উপলক্ষে এবার এই ক্যাম্পেইন আনা হয়েছে ব্যতিক্রম। এবার ইফতারের পরেও থাকছে ক্যাপসুল খাওয়ার সুযোগ। ভিটামিন এ শুধু অন্ধত্ব প্রতিরোধ করে না, কমিয়ে আনে শিশু মৃত্যুর হারও, নিশ্চিত হয় শিশুর স্বাভাবিক বৃদ্ধি। এজন্য সারা দেশে একযোগে শুরু হলো ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নগর স্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটির 10টি অঞ্চলের 54টি ওয়ার্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা হচ্ছে। মোট কেন্দ্র থাকছে 1910টি। উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আমাদের টার্গেট হচ্ছে 6,08,000 শিশুকে 5 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের আওতায় আনা। আমাদের কিছু ফ্লোটিং ক্যাম্পেইনও আছে বিভিন্ন জায়গার মধ্যে, যেখানে পাবলিক অ্যাক্সেস অনেক সহজ। সেটা করে আমরা চাচ্ছি এটাকে সর্বোচ্চ কভারেজ দেওয়ার জন্য। ব্যাপক উৎসাহে নির্ধারিত সময়ে কেন্দ্রে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকেরা। উৎসবমুখর পরিবেশে চলে কার্যক্রম। 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রং এবং 1 থেকে 5 বছরের কম বয়সী শিশুদের খাওয়ানো হয় লাল রঙের ক্যাপসুল। 1 বছর 9 দিন আজকে। আর ভিটামিন এ ক্যাপসুল এটা তো মানে দৃষ্টিশক্তি প্রতিরোধের জন্য একটা কার্যক্রম। ফেসবুকে এবং অনলাইনে আমরা জানতে পেরেছি যে এখানে আসলে এই ক্যাপসুল খাওয়াচ্ছে, যার কারণে নিয়ে এসেছি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে প্রায় 3,737টি কেন্দ্রে খাওয়ানো হচ্ছে এই ক্যাপসুল। সাপ্লিমেন্ট হিসাবে এই ভিটামিনটা দেওয়া হয়, তো এই কারণে আজকে নিয়ে আসছি এখানে। এটা আসলে ভালো একটা জিনিস যে বাচ্চাদের রাতকানা রোগ বাইরাম অনেক কিছু থেকে বাচ্চারা সেভ হয়। এদিকে রাজধানীর বাইরেও চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ময়মনসিংহ, রংপুর, রাজশাহী সহ অন্যান্য জেলাতেও নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে শিশু সন্তান নিয়ে ভিড় করেন অভিভাবকরা। লাইনে দাঁড়িয়ে বাচ্চাদের খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। দেশের বাইরের খবর। ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় শর্ত জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প ইউক্রেনীয় যোদ্ধাদের হত্যা না করার আহ্বান জানালে পুতিন বলেছেন এই অনুরোধ রক্ষা করবে মস্কো। রুশ ইউক্রেন সংঘাত মাত্র 24 ঘন্টার মধ্যে থামাতে পারবেন, এক সময় এমন দাবি করা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর যুদ্ধ বন্ধে বেশ তৎপরতাই দেখাচ্ছেন। যুদ্ধবিরতির জন্য জেলেনস্কিকে চাপে ফেলার পর পুতিনের সঙ্গে ফোনালাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার কুর্স্কে অবস্থান করা ইউক্রেনীয় সেনাদের হত্যা না করতে ফোনালাপে পুতিনকে আহ্বান করেন ট্রাম্প। জবাবে পুতিন বলেন জেলেনস্কি বাহিনী অঞ্চলটিতে যুদ্ধাপরাধ করছে, তবে ট্রাম্পের অনুরোধ রক্ষা করবে রাশিয়া। যদিও একটি শর্ত জুড়ে দিয়েছেন পুতিন, তা হলো আত্মসমর্পণ করতে হবে ইউক্রেনীয় সেনাদের।
শুক্রবার মার্কিন সাংবাদিক শেরিল অ্যাটকিসনকে দেয়া সাক্ষাৎকারেও যুদ্ধবিরতি প্রসঙ্গে কথা বলেছেন ট্রাম্প। এক প্রশ্নের জবাবে বলেন, আগামী সোমবার এ নিয়ে আরও বিস্তারিত জানা যাবে। শেষ পর্যন্ত পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে তা বিশ্বের জন্য এক খারাপ খবর হবে বলেও উল্লেখ করেন তিনি। যদিও রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন RT ট্রাম্পের বক্তব্যের জের ধরে আগামী সোমবারকে উল্লেখ করেছে বিগ মানডে হিসেবে। And I think thus far it's gone okay. We'll know a little bit more on Monday. এদিকে পুতিনের বিরুদ্ধে শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার পায়তারার অভিযোগ তুলেছেন ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতির বিষয়ে রুশ প্রেসিডেন্টের ইতিবাচক সাড়ার প্রতি সন্দেহ পোষণ করে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত যুদ্ধ বন্ধে রাজি হতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মানবাধিকার রক্ষায় বাংলাদেশে চলমান সংস্কার, জাতিসংঘ মহাসচিবের সন্তোষ। গুলশানে আবাসিক কার্যালয়ে মতবিনিময়। দুপুরে রাজনীতিকদের সঙ্গে আলোচনা। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারে চাপ বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। সহায়তা নিশ্চিতে গুতেরেসের প্রতিশ্রুতির প্রশংসা। এবং বিচারহীনতা ও ভারতের সংস্কৃতির কারণে দেশে বেড়েছে নারী নির্যাতন, বললেন জামায়াত আমির। মাগুরায় ধর্ষণ হত্যার শিকার শিশুর কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস। এই ছিল সময় সংবাদ। এর সঙ্গে থাকুন সময়।